বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স তৃতীয় বর্ষের ফোকলোর তত্ত্ব বাংলা লোকসাহিত্য ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বিগত সময়ে আমরা ময়মনসিংহ গীতিকা নিয়ে কথা বলেছি। আজকে আমরা বাংলা লোকসাহিত্যের একটি বিশেষ শাখা ডাক এবং খনার বচন নিয়ে কথা বলতে যাচ্ছি তোমাদের সাথে। তোমরা জানো বাংলা লোকসাহিত্যে ডাক এবং খনার বচন এই বিষয়টি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর থেকে কিন্তু ফাইনালে পরীক্ষাও হয়। ডাক এবং খনার বচন, ডাক কি, খনার বচন কি, এই বিষয়গুলো মূলত আমরা জানি যে তোমরা প্রবাদ বাক্য জানো। দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ একটি বিষয়কে যখন ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়, যার মধ্যে থাকে অভিজ্ঞতা, এরকমই প্রবাদ। ঠিক প্রবাদের কাছাকাছি এই বচনগুলো, তবে বচনের বিষয়গুলো একটু আলাদা। ডাক এবং খনার বচন, এই বচনের মধ্যে আমরা দেখি যে কৃষি বিষয়ক বিষয়বস্তু আমরা এখানে লক্ষ্য করি। বিশেষত উপমহাদেশের যে কৃষিভিত্তিক অর্থনীতি, এই কৃষিভিত্তিক অর্থনীতি ক্ষেত্রে এই বচনগুলো অত্যন্তই একটি ভূমিকা কিন্তু রেখেছে। এটা সত্য যে এই বচনগুলো, এই কৃষিভিত্তিক যে আমাদের অর্থনীতি, সেই সময় যেমন ডাকের বচনগুলো তোমার কৃষির পাশাপাশি জ্যোতিষশাস্ত্র বিষয়ক আছে, মানুষের জীবনকে নিয়ে আছে, জীবনের উন্নতি বিধান, প্রাত্যহিক জীবনের ভালো মন্দ, এই বিষয়গুলো ডাকের বচনের মধ্যে আছে। তো খ্রিস্টীয় নবম শতক কিংবা দশম শতকের দিকে এই ডাকের বচনগুলোর উৎপত্তি হয়েছে এরকম বলা হয়। তো আমরা এই ডাক এবং খনার বচনের বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনার বিষয়বস্তু করেছি। ডাকের বচন, যেমন আমরা বলছি যে ডাক শব্দের অর্থ বৌদ্ধ তান্ত্রিক সাধক, প্রজ্ঞা বা জ্ঞান। বৌদ্ধ তান্ত্রিক এক পুরুষ সর্বপ্রথম ডাকের বচনের প্রচলন করেন। বলা হয় ডাকার্ণব নামের এই ব্যক্তিটি এই ডাকের বচনের প্রচলন করেছিলেন। তো ডাকের বচনে, খনার বচনেও যেমন ঠিক তেমনি ডাকের বচনে মূলত কৃষিকাজের নিয়ম, আবহাওয়ার লঙ্ঘন, আবহাওয়ার লক্ষণ ও ফলাফল, তিথি গণনা, শুভাশুভ দিনক্ষণ ইত্যাদি স্থান পেয়েছে। অর্থাৎ এই যে উপমহাদেশের কৃষিভিত্তিক যে অর্থনীতি, এই কৃষিভিত্তিক মানুষের জীবনে ফসল ফলানো, ফসল রোপণ করা, ফসল বোনা কিংবা ফসল কর্তন, কোন সময় কেমন ফসল আদি হয়, এইসব বিষয়গুলো কিন্তু ডাক এবং খনার বচনে এসছে। এমনকি একটু পার্থক্য খনা এবং ডাকের বচনের মধ্যে। ডাকের বচনে যেমন মানুষের নৈতিক চরিত্রের উন্নতি বিধান, এটাও কিন্তু ডাকের বচনের লক্ষ্য। বিশেষত বৌদ্ধ ধর্মের আদর্শকে সামনে রেখে ডাকের বচনগুলো রচিত হয়েছিল। ডাকার্ণব বৌদ্ধ ধর্মাবলম্বী, সেই ক্ষেত্রে তার বচনের মধ্যে বৌদ্ধ ধর্মের আদর্শ সামনে এসেছে, একথা বলাই বাহুল্য। তবে বিভিন্ন সময়ে সামাজিক আদর্শ দ্বারা এসব বচন পরিবর্তিত হয়েছে। ডাকের বচনের রচনাকাল আমরা যেমন বলতে পারি যে সপ্তম শতক থেকে নবম শতকের মধ্যে ডাকের বচনগুলোর উৎপত্তি হয়েছিল। উড়িষ্যা অঞ্চলেও, শুধু এই অঞ্চল না, উড়িষ্যা অঞ্চলে কিছু কিছু ডাকের বচনের প্রচলিত রয়েছে। জ্যোতিষশাস্ত্র বিষয়ক ছাড়া বাঙালির ঐতিহ্যকে বহন করে নাই ডাকের বচন। জ্যোতিষশাস্ত্র ছাড়া বাঙালির ঐতিহ্যকে তেমন বহন করে না। এর ভিত্তি প্রচলিত জ্যোতিষশাস্ত্রীয় জ্যোতিষ নয়,
বরং লৌকিক জ্যোতিষ, খনা এবং ডাকের বচনে বহুমুখী জীবনের কথাই প্রকাশ পায়, অন্তর্মুখী কোনো পরিচয় নেই। বিষয়টা এরকম যে এই বচনগুলোর মধ্যে মানুষের জীবন আচরণ, কৃষিভিত্তিক কর্মকাণ্ড, এই বিষয়গুলো, অর্থাৎ এর ভাব কোনো অন্তর্গত ভাব নয়, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো বক্রোক্তি, শ্লেষ কিংবা অন্য কোনো অলঙ্কারের ব্যবহার নেই। তার মানে কোনো শব্দালঙ্কার কিংবা অর্থালঙ্কার অলঙ্কৃত কোনো বাক্য এগুলো না, একেবারে সরাসরি মানে সুস্পষ্ট কথা। যেই কথাগুলোর মধ্য দিয়ে আমরা বলেছি যে কৃষিভিত্তিক মানুষের জীবন আচরণ, মানুষের কৃষিকর্ম, ফসল কাটা, ফসল বোনা কিংবা অন্যান্য বিষয়গুলো চমৎকার ভাবে কিন্তু ফুটে উঠেছে। নির্দেশনা দেওয়া হয়েছে, খনার বচনে চমৎকার নির্দেশনা দেওয়া হয়েছে, কৃষি ভিত্তিক কর্মকাণ্ডের চমৎকার নির্দেশনা আছে খনার বচনে। ডাকের বচন এই কৃষি ভিত্তিক কর্মকাণ্ড ছাড়াও বাইরে কিছু, আমরা যেমন বললাম যে মানুষের জীবন কেন্দ্রিক দাম্পত্য জীবন, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই ডাকের বচন আমরা দেখি। যেমন এখানে কয়টা লাইন বলা হচ্ছে যে পানি ফেলিয়া পানিকে যায়, আন পুরুষে আরে চাই, তারে নাহি বলিহ সতী, স্বরূপে সে দুষ্টমতি। একজন নারীর বৈশিষ্ট্য নিয়ে চমৎকার ভাবে ডাক বলেছেন, ডাকের বচনে বলা হয়েছে। এই কথাগুলোর মধ্য দিয়ে একজন নারীকে সহজে চেনা যেতে পারে। পানি ফেলিয়া পানিকে যায়, পানি আছে, কলসে পানি আছে, তারপর সেই পানি ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে আবার পানি আনতে যাওয়া, এটা আন পুরুষে আরে চায়, অপর পুরুষকে একটু বাঁকা করে দেখে। এই যে লক্ষণগুলো একজন নারীর চরিত্রের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দেখেই তার চরিত্র সম্বন্ধে একটা ধারণা কিন্তু সুস্পষ্ট হয়ে যায়। এরকম মেয়েকে কবি বলছেন যে তারে নাহি বলিহ সতী, স্বরূপে সে দুষ্টমতি। আসলে সে দুষ্টমতি, তার চিন্তা ভাবনা দুষ্ট, এক কথায় মেয়েটি দুষ্ট প্রকৃতির। এইভাবে আমরা দেখতে পাই যে একাধিক এরকম কবিতার মাধ্যমে ডাকের বচনে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, মানুষের জীবনাচরণ, এই বিষয়গুলো চমৎকার ভাবে ফুটে তোলা হয়েছে। আরেকটি কবিতাতে এরকম এসছে যে যাহার বহু ঝি দূরে জাতি, নিকটে যার বৈঠে অসতি। যাহার বহু ঝি দূরে জাতি, তার মানে কি, যে ব্যক্তির বহু ঝি অর্থাৎ স্ত্রী বা ওই বাড়ির মেয়েরা দূরে জাতি, দূরে চলে যায়। নিকটে যার বৈঠে অসতি, নিকটে যার বৈঠে অসতি, তাহলে হবে কি, অন্য মেয়ে তার কাছে চলে আসবে। কথা কইতে করে হাস, কথা কইতে করে হাস, কথায় কথায় হাসি। বলে ডাক যার নির্যাস, যার নির্যাস, বলে ডাক যার নির্যাস। কথা কইতে করে হাস, বলে ডাক যার নির্যাস। এই যে কথায় কথায় হাসে, ডাক তাদেরকে ভালো বলছেন না। এইভাবে মেয়েদের যে বৈশিষ্ট্য, ভালো মন্দ, সুলক্ষণ কিংবা কুলক্ষণ, এই বিষয়গুলো কিন্তু ডাক তুলে ধরেছেন। এরকম আরেকটি কবিতা থেকে বলছে যে নিয়র পোখরি দূরে যায়, পথিক দেখিয়া আউরে চায়, পর সন্তোষে বাটের দিকে, বলে ডাক বলে নারী ঘরে না টিকে। নিয়র পোখরি দূরে যায়, পুকুর কাছে আছে, পানি আনার ব্যবস্থা মানে কাছাকাছি, কিন্তু মেয়েটি দূরে যাচ্ছে। পথিক দেখে আউরে চায়, আগের কবিতার মতোই এই মানে বচনগুলো, আগের যে বচনটা বললাম ঠিক ওই রকমই। পর সন্তোষে বাটে থেকে, স্বামীর অনুপস্থিতিতে যে মেয়ে ঘরের মধ্যে থেকে পরকে সন্তুষ্ট করে, ডাক বলে নারী ঘরে না টিকে। সে মেয়ে কখনোই স্বামীর প্রতি আস্থাশীল হতে পারে না, স্বামীর প্রতি তার যে শ্রদ্ধাবোধ সেটা থাকতে পারে না। এই ধরনের এই যে বৈশিষ্ট্য,
মেয়েদের যে বৈশিষ্ট্য, পর সন্তোষে বাটে থেকে, ঘরের মধ্যে থেকে স্বামীর খেয়ে, স্বামীর আশ্রয় থেকে অন্য পুরুষের প্রতি তার আকর্ষণ কিংবা অন্য পুরুষকে সন্তুষ্ট করার যে মানসিকতা, এইরকম যদি হয় তাহলে জানতে হবে সে মেয়ে ভালো নয়, তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো নয়, এই মেয়েটি সংসারী হতে পারে না, কোনো এক সময় এক কথায় সংসারী হতে ভেঙে যেতে পারে। এমনি ভাবে ডাক আমরা দেখেছি মানুষের চরিত্র বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছেন। শুধু তাই না, দাম্পত্য জীবন কিংবা আমরা যদি বলি জৈবিক, মানুষের যে জৈবিক চাহিদা, এক্ষেত্রেও চমৎকার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ নরনারীর একটি জৈবিক চাহিদা তো থাকেই, তো সেই ক্ষেত্রে একজন নারী, একজন পুরুষ, স্বামী স্ত্রী, তারা কিভাবে দাম্পত্য জীবন কাটাবে, কোন পদ্ধতিতে সে দাম্পত্য জীবন সুখী হবে, শুধু তাই না, উভয় সুস্থ থাকবে, সুন্দর থাকবে, স্বাস্থ্যবান থাকবে, সেই কথা কিন্তু আমরা দেখছি এই বচনের মধ্যে। যেমন এই বচনে আমরা দেখছি যে এই যে মাস মধ্যে একদিন, বৎসরেতে 12, ইহাতে যতেক বাছা কমাইতে পারো, ইহা ছাড়া নীতি নীতি করিলে রমন, সে দোষে ঘটে যুবার নিকট মরণ। অর্থাৎ একজন স্বামী সে তার জৈবিক চাহিদা পূরণের বিষয়টা, এটা স্বাভাবিক, মানুষের জীবন এটা বিষয়টা স্বাভাবিক, কিন্তু এটা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে স্বাস্থ্যহানি ঘটতে পারে। তো চমৎকার ভাবে ডাক সেইখানে বচনের মধ্য দিয়ে এই কথাগুলো বলতে চেয়েছেন যে মানুষের যে স্বাভাবিক জীবন, দাম্পত্য জীবন, এই জীবনটা সুখকর যদি করতে হয় কিংবা সুন্দর সুষ্ঠু যদি করতে হয়, নীরব যদি থাকতে চায় একজন মানুষ, তাহলে তার কিভাবে স্ত্রীর সাথে তার সম্পর্ক, জৈবিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, তার মাত্রা কি হতে পারে, এখানে চমৎকার করে কিন্তু বলে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে মাস মধ্যে একদিন, বৎসরেতে 12, এর বেশি নয়, তার চাইতেও কমাতে বলা হচ্ছে। তো যাই হোক, এই চমৎকার ভাবে আমরা দেখছি ডাকের বচনের মধ্য দিয়ে একেবারে পরিষ্কার করে, কোনো রাগ ঢাক না করে, অত্যন্তই গোপনীয় ব্যাপার যদি আমরা বলি, কিন্তু এই বিষয়গুলো তো আমাদের জানা উচিত। প্রত্যেকটা স্বামী বা স্ত্রী তাদের বিষয়গুলো কিন্তু জানা উচিত। একই রকম আরেকটা ইয়েতে আমরা দেখছি বচনে, যে রবিবার, অমাবস্যা, সপ্তমী, অষ্টমী, ওইখানে বলা হলো সংখ্যার কথা, এখানে বলা হচ্ছে সময়ের কথা, দিনের কথা, কোন দিন সেই শারীরিক সম্পর্ক করা উচিত, কোন দিন উচিত নয়। রবিবার, অমাবস্যা, সপ্তমী, অষ্টমী, প্রতিপদ, পূর্ণিমায় না করিবে রমি। অর্থাৎ এই রবিবার, অমাবস্যা, সপ্তমী, অষ্টমী, প্রতিপদ, পূর্ণিমায় না করিবে রমি, অর্থাৎ এই সময় শারীরিক সম্পর্ক স্ত্রীর সাথে করা উচিত নয়। কি হবে? ইহাতে জন্মিলে শিশু হয় অনাচার, যুবাকালে দরিদ্রতা ধীরে আসে তার। অর্থাৎ যৌবন থাকতেই সে বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে এবং দরিদ্রতা তাকে ঘিরে ধরবে। এই সময়ের কথা বলা হচ্ছে, এই সময়ে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না। ঠিক এমনি ভাবে ডাকের আরো চমৎকার চমৎকার কথা আছে, ছোট্ট ছোট্ট করে উনি বলতে চেয়েছেন, পরিহর বিনা করিতে হাট। অর্থাৎ বিনা করিতে হাট, টাকা ছাড়া হাটে যাওয়া, এটা পরিহার করতে হবে। কি বর্জন করতে হবে, কি গ্রহণ করতে হবে, এই বিষয়গুলো চমৎকার করে কিন্তু ডাক বলছেন। পরিহর ঠাকুর কুবচনা, যে নারী বেশি বেশি কথা বলে, খারাপ কথা বলে, তাকে পরিহার করতে বলা হয়েছে। চমৎকার নির্দেশনা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই বিষয়গুলো অত্যন্তই উপকার করার মতো, মানে এগুলো আমাদের গুরুত্ব বলা যাবে। পরিহর যত্নে ঋণের শেষ, ঋণ শেষ করতে হবে যত দ্রুত। ঋণ মানুষকে সর্বশান্ত করে, চমৎকার করে বলা আছে। পরিহর যত্নে ঋণের শেষ, পরিহর চিরদিন দুর্জন মুখ।
খারাপ মানুষের মুখ না দেখাই ভালো। পরিহর বিনা ঢাকনে বাড়ি, যেই পানির ঢাকনা নাই সেই পানি পান করা যাবে না। পরিহর লাজ বিহনে নারী, এরকম ঠিক বলা হচ্ছে যে নির্লজ্জ মেয়েদেরকে পরিহার করতে হবে। লজ্জাবতী নয়, নির্লজ্জ বেহায়া এমন মেয়েদের সঙ্গ পরিহার করতে হবে। পরিহর নিত্য পরিহর পোখরী পিছল ঘাট, পুকুরের পিছল ঘাট মানুষের সর্বনাশ ডেকে আনতে পারে। যে কোনো সময় পড়ে গিয়ে আহত হতে পারে, হাত পা ভাঙতে পারে। সুতরাং এই পিছল ঘাট পরিহার করতে হবে। পরিহর যত্নে ভাঙ্গা হাট, যে হাট ভেঙে গেছে সেটা পরিহার করতে হবে। পরিহর নিত্য জিরার ঝোল, পরিহর দুষ্টা নারীর কোল। দুষ্ট নারী, যেই নারী হয়তো চরিত্রবান নয়, অসতী আমরা বলছি, এমন নারীর সঙ্গ পরিহার করতে হবে। তো এভাবে আমরা দেখছি যে চমৎকার ভাবে মানুষের দৈনন্দিন জীবনের বিষয়গুলো এখানে ফুটে তোলা হয়েছে। তো এইভাবে আমরা দেখলাম যে ডাকের বচনের মধ্য দিয়ে কবি আমাদের নিত্য দিনের কথা বলেছেন, আমাদের চারিত্রিক বিষয়ের কথা বলেছেন, সুস্থ থাকার কথা বলেছেন, সুস্থ সুন্দর সুষ্ঠুভাবে দাম্পত্য জীবনের কথা বলেছেন, কি করণীয় কি বর্জনীয় এই কথাগুলো কিন্তু বলেছেন। আমরা খনার বচনের বিষয়ে আসি। খনার বচন, খনা একটি মেয়ের নাম, যে মেয়েটি বলা হয় যে শ্রীলঙ্কায় তার শ্বশুর বাড়ি বরাহ, তার শ্বশুর এবং মিহির, তার ছেলে মিহিরের সাথে তার বিয়ে হয়, অর্থাৎ বরাহের পুত্রবধূ এই খনা। এই মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী, একেবারে শৈশবকাল থেকে তার বুদ্ধিমত্তা প্রকাশিত হয়। মেয়েটি একসময় বড় হওয়ার পর এই নানান বিষয়ে তার যে জ্ঞান, তার যে প্রজ্ঞা, এই বিষয়গুলো প্রকাশিত হতে থাকে। জ্যোতিষশাস্ত্র কিংবা মানুষের, আমরা বলেছি যে উপমহাদেশের যে কৃষি ভিত্তিক যে জীবন আচার, কৃষি কর্ম, এই বিষয়গুলো নিয়ে উনি চমৎকার চমৎকার মন্তব্য করতেন, বচন বলতেন। এবং জ্যোতিষশাস্ত্র নিয়েও তার শ্বশুরের সাথে তার বাক্যালাপ হতো। অনেক সময় দেখা গেছে যে শ্বশুরের জ্যোতিষশাস্ত্র বিষয়ে কোনো সিদ্ধান্ত উনি ভুল বলে প্রমাণিত করতেন। যাই হোক, পুত্রবধূর এমন আচরণে বরাহ, পুত্রবধূর এই প্রজ্ঞাকে বরাহ সহজভাবে দেখলেন না। উনি ক্ষুব্ধ হতে থাকলেন যে তাকে ছাড়িয়ে যাচ্ছে পুত্রবধূ, নানান বিষয়ে সঠিক সমাধান দেন, নির্ভুল সমাধান দেন খনা, যেটা শ্বশুরের একটু রাগের কারণ হয়ে দাঁড়ায়। শেষে এমন হলো যে একসময় পুত্রবধূর প্রতি বিরক্ত হয়ে উনি ছেলেকে বললেন যে তার জিহ্বা কেটে দাও। কেন, জিহ্বা যদি না থামানো হয়, মানুষের মুখের কথা অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত শক্তিমান, কথা দিয়ে অনেক কিছু তো হয়। তো সুতরাং যদি তার জিহ্বা কেটে ফেলা যায়, তাহলে খনা কখনোই আর তার বিরুদ্ধে মানে কি তাকে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারবে না, নিজের যে জ্ঞান সেটা হয়তো প্রকাশ করতে পারবে না।
আর কিছু বলতে পারবে না। সুতরাং বরাহ তার কৃতিত্ব মানে প্রতিষ্ঠিত থাকবে, এরকম একটা হিংসার বশবর্তী হয়েই উনি খনার জিহ্বা কেটে দিতে বললেন। পিতৃ আদেশ মিহির কার্যকর করলেন। তারপর থেকেই মেয়েটি খনা অর্থাৎ খোনা থেকে শব্দটা এসছে আর কি, খনা হয়ে গেলেন। তখন কিন্তু আর কথা বলতে পারতেন না ওইভাবে, কেননা জিহ্বা যদি না থাকে, আমরা জানি বাকযন্ত্রের প্রধান যে মাধ্যম আর কি, যে মাধ্যমগুলো আছে তার মধ্যে প্রধান বিষয়টা হচ্ছে, হাতিয়ারটা হচ্ছে কিন্তু জিহ্বা। সেই জিহ্বা তার কেটে নেওয়া হলো। তখন থেকে উনি খোনা হয়ে গেলেন, খোনা থেকে যাই হোক খনা। তো এই খনা যে কথাগুলো বলেছেন, আমরা বলেছি আগেই বললাম যে আমাদের কৃষিভিত্তিক যে জীবন, কৃষিভিত্তিক যে কর্মকাণ্ড এই উপমহাদেশের কৃষিকাজ, এই বিষয়গুলো তার কাছে চমৎকার ভাবে উনি ফুটিয়ে তুলেছেন। আমরা কখন ফসল বুনবো, কখন ফসল কাটবো, বৃষ্টি কখন হবে, আবহাওয়া কি হলে আবহাওয়া ভালো থাকবে, কোন বৈশিষ্ট্য প্রকাশিত হলে আবহাওয়া মন্দ হবে, এই বিষয়গুলো উনি চমৎকার করে বলেছেন। তো এতে করে কৃষকরা উপকৃত হয়েছে। কিন্তু যেমন এখানে কৃষি বিষয় আমি কয়েকটা বচনের কথা বলছি আর কি। অমাবস্যা পূর্ণিমায় যে ধরে হাল, তার দুঃখ চিরকাল। অমাবস্যা কিংবা পূর্ণিমাতে হাল বওয়া যাবে না। কৃষক এগুলো মানতেন একসময়, কিন্তু তারা খনার বচনকে চমৎকার ভাবে মেনেছেন। এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, অনেক কিছুই আমরা এখন বিজ্ঞান নির্ভর হয়ে গেছি, প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। তারপরেও কিন্তু খনার বচনগুলো মানে এখনো কিন্তু কার্যকর। আমরা যতই প্রযুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে কৃষিকাজকে মানে ডিজিটালাইজেশন করে আধুনিকায়ন করি না কেন, খনার বচনগুলো আজও কিন্তু বলা যায় যে প্রাসঙ্গিক। এতটুকু কিন্তু মান হয়নি খনার এই বচনগুলো। তো এই যে কথাগুলো, অমাবস্যা পূর্ণিমায় যে ধরে হাল, তার দুঃখ চিরকাল। অমাবস্যা কিংবা পূর্ণিমায় হাল বওয়া যাবে না, তাহলে ফসল ভালো হবে না, তার দুঃখ চিরকাল থেকে যাবে। সময়ে যে না দেয় চাষ, তার দুঃখ 12 মাস। জমিতে জো ধরেছে, অর্থাৎ জমি হাল বওয়ার উপযুক্ত হয়েছে, ওই সময় যদি কৃষক বসে থাকে, ঘরের মধ্যে বসে থাকবে, তাহলে কি হবে? তার দুঃখ কি যাবে? সে সময় মতো ফসল বুনতে পারবে না। সুতরাং ফসল না হলে কৃষকের দুঃখ তো দুঃখই থেকে যাবে। যেমন আরেকটি বচনে আমরা দেখছি, 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। কোন ফসলে কয়টা চাষ লাগবে চমৎকার করে কিন্তু খনা বলে যাচ্ছেন। 16 চাষে মূলা, মূলা ভালো ফলন পেতে হলে 16টা চাষ দিতে হবে। 8 চাষ, তার অর্ধেক তুলা, তুলা চাষ করতে হলে 8টা চাষ দিতে হবে। তার অর্ধেক ধান, অর্থাৎ 4টে চাষ দিলে ধান ভালো হবে। বিনা চাষে পান, পানে কোনো চাষ লাগে না, শুধু গর্ত খুঁড়ে সেই পানের ইয়েগুলো, ডাঁটাগুলো লাগিয়ে দিলেই পান হয়। এইভাবে বলা হয়েছে, যে চাষা খায় পেট ভরে, গরুর পানে চায় না ফিরে। গরু বাছুর পায় না ঘাস, সেই চাষার সর্বনাশ। যে চাষা খায় পেট ভরে, গরুর পানে চায় না ফিরে, অর্থাৎ গরু এই দেশের মানুষের কৃষি কাজের প্রধান উপকরণ। অর্থাৎ গরু যেমন আমাদের পুষ্টির চাহিদা মেটায়, এটা যেমন ঠিক, তেমনি কৃষকের চাষের ক্ষেত্রে গরু ছাড়া কোনো উপায় নেই। এটা একটা সময়ের কথা আমরা বলছি। এখন হয়তো আমরা খুব সহজেই কলের লাঙ্গল দিয়ে আমরা চাষ করছি, কিন্তু একটা সময় ছিল গরু ছাড়া কৃষকের কোনো কিছু ভাবাই যেত না। তো যাই হোক, এই গরুর গুরুত্ব মানে বলা হয়েছে এখানে, গরুর পানে চায় না ফিরে, গরু বাছুর পায় না ঘাস, সেই চাষার সর্বনাশ। একজন চাষিকে তার কৃষি কাজের সঙ্গী হিসাবে, নিত্য সঙ্গী হিসেবে গরুর প্রতি খেয়াল রাখতে হবে। তারপর বলা হয়েছে যে আউশ ধানের চাষ লাগে 3 মাস, চিনিস বা না চিনিস খুঁজে দেখে গরু কিনিস। এই যে গরু অত্যন্ত গুরুত্ববহ একটি উপকরণ কৃষি কাজের ক্ষেত্রে, সেই গরুকে কিন্তু দেখে কেনার কথা বলা হচ্ছে।
তার দাঁত দেখতে হবে, বয়স দেখতে হবে, কতটুকুন সে কাজ করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু শুরুতে দেখে নিতে হবে। সবল গরু গভীর চাষ, তাতে পুরে চাষার আশ। সবল গরুকে সবল হতে হবে। সবল গরু হলে চাষ ভালো দেওয়া সম্ভব, তাতে পুরে চাষার আশ। কিছু ফসল বোনার রোপণের সময় এখানে বলা হয়েছে যে আখ, আদা, পই এই 3 চৈতে রুই। চৈত্র মাসে আখ, আদা এবং পই রোপণ করতে হবে। ধানের ক্ষেত্রে বলা হয়েছে শ্রাবণের পুরো, ভাদ্রের 12, ধান্য রোপণ যত পারো। শ্রাবণের পুরো মাস এবং ভাদ্রের মাঝামাঝি, প্রায় ভাদ্রের 12 তারিখ পর্যন্ত ধান্য রোপণ যত পারো। এর মধ্যেই কিন্তু ধান রোপণ করতে হবে। পরে ভাদ্রের 12 তারিখের পর, অর্থাৎ অর্ধেক সময় চলে যাওয়ার পর যদি চাষ করা হয় তাহলে সেই ফসল ভালো হয় না। আরেকটা বচনে দেখছি যে লাউ গাছে মাছের জল, ধেনু জমিতে ঝাল প্রবল। লাউ গাছে যদি মাছের জল দেয়া হয় তাহলে চমৎকার ভাবে বেড়ে ওঠে সেই গাছ, প্রচুর ফলন হয়। ধেনু জমিতে ঝাল প্রবল, ঝাল ভালো হয় যে জমিতে ধান লাগানো হয়েছিল আগের বার, সেই জমিতে ধান ঝাল প্রবল হয়। তারপরে বাগান করার ক্ষেত্রে যেমন নির্দেশনা এখানে খনার, যেমন হাত 20 করে ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ। গাছগাছালি হয় যদি ঘন, তাতে ফল ফলবে না কোনো। খুব কাছাকাছি আম কাঁঠাল এই গাছগুলো লাগালে কিন্তু ফল হয় না। বলা হচ্ছে 20 হাত ফাঁক করে আম কাঁঠাল রোপণ করতে হবে। 360 খান কলা রুয়ে থাকবে চাষা, মাচায় শুয়ে কলা রুয়ে নাকে টোপাত, তাতেই কাপড় তাতেই ভাত। কি চমৎকার কথা, নির্দেশনা। একজন কৃষককে যেভাবে বলা হয়েছে, কত বছর আমরা ডাকের বচনের পরপরই খনার বচনের আমরা আবির্ভাব দেখি। খ্রিস্টীয় 13 শতকে অন্ধকার যুগে যখন কিছু লেখা হতো না, আমরা সেই সময় খনার বচন গ্রন্থিতে দেখছি। তো এত বছর, এত কয়েকশো বছর চলে গেছে, সেই কথাগুলো কি আজও প্রাসঙ্গিক না? এগুলো ভেবে দেখার মতো বিষয়। 360 খান কলারি, অর্থাৎ 365 দিনে 1 বছর। 360 খান কলা রুয়ে 360 কাঁদি কলা যদি হয় একজন কৃষকের, সেই কৃষকের ওই দিন প্রত্যেক দিন একটি করে কাঁদি যদি সে বিক্রি করতে পারে, একবার ভেবে দেখো সেই কৃষকের আর কি লাগে। তার খাওয়া কিংবা পড়ার আর কোনো সমস্যা হওয়ার কথা কিন্তু নয়। তো এটাই বলতে চেয়েছেন যে গাছ লাগাও, 360টা কলা লাগাও, কিন্তু পাতা কাটা যাবে না। পাতা কাটলে কিন্তু ফসল আর হবে না, অর্থাৎ কলা গাছগুলো নষ্ট হয়ে যাবে। সতর্ক হতে বলা হয়েছে কৃষককে। খনা বলে চাষার পো, শরতের শেষে সরিষারও। সরিষা কোন সময় বুনতে হবে? শরতের শেষে সরিষারও। এইভাবে দেখছি যে কৃষি কাজ সম্পর্কিত ব্যাপার, কখন ফসল কাটতে হবে, কখন বুনতে হবে, কোন সময় কোন ফসল বুনতে হবে, এভাবে চমৎকার করে কিন্তু বলছেন খনা। আবহাওয়া নিয়ে কথা বলেছেন। যেহেতু আবহাওয়ার উপর নির্ভর, কৃষিটা মূলত আবহাওয়ার উপর নির্ভর। কোনো বছর আবাদ ভালো হয়, কোনো বছর খারাপ হয়, প্রচুর বৃষ্টিপাত হয় কিংবা প্রচুর খরা হয়। এগুলো লক্ষণ দেখেও কিন্তু অনুমান করা যায়। যেমন খনা ডেকে বলে যান, রোদে ধান ছায়ায় পান। রোদ যদি ভালো হয় তাহলে ধান ভালো হবে, রোদ যদি ভালো না হয় তাহলে ধান ভালো হবে না। আর পান অবশ্যই ছায়াযুক্ত জায়গাতে হতে হবে। ঠিক তেমনি আরেকটি বচনে আমরা দেখছি যে দিনে রোদ রাতে জল, তাতে হয় ধানের বল। দিনে যদি রোদ বেশি হয়, রাতে যদি বৃষ্টি হয়, তাতে ধান গাছ বলবান হয়, ভালো ফলন হয়। এটাই সত্য। দিনে বেশি বেশি বৃষ্টি যদি হয় তাহলে সেই বছর ধানের ফলন ভালো হয় না। দিনে প্রচুর রোদ হতে হবে। আবার বলা হচ্ছে যদি বর্ষে আগুনে, আগুন মানে অগ্রহায়ণ মাস, রাজা যান মাগনে। অগ্রহায়ণ মাসে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সেই বছর প্রচুর শস্য হয়। রাজা যান মাগনে, অর্থাৎ রাজাও সন্তুষ্ট থাকেন, মানুষ ভালো থাকে।
এর বিপরীত আরেকটি বচন, যেমন চৈতে কুয়া ভাদ্রে বান, নরের মুন্ড গড়াগড়ি যান। চৈত্র মাসে যদি কুয়াশা পড়ে তাহলে কি হবে? চৈত্র মাসে কুয়াশা পড়লে সময় মতো কিন্তু বৃষ্টি হবে না, আর বৃষ্টি না হলে চাষি সময় মতো ফসল বুনতে পারবে না, আর ফসল না হলে বলা হচ্ছে যে দুর্ভিক্ষ দেখা দেবে। নরের মুন্ড গড়াগড়ি যান, অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করবে। চৈতে কুয়া ভাদ্রে বান, ভাদ্র মাসে যদি বন্যা হয়, আষাঢ় শ্রাবণ বন্যা এই সময় হওয়ার কথা, সেই সময় না হয়ে যদি ভাদ্র মাসে বন্যা হয়, ভাদ্র মাসে যদি বৃষ্টি হয়, আষাঢ় মাসে বৃষ্টি হলো না, আষাঢ় কিংবা শ্রাবণ মাসে বৃষ্টি হলো না, একেবারে বৃষ্টি হচ্ছে যে ভাদ্র মাসে, তাহলে কি হবে? সময় মতো ফসল রোপণ করা যাবে না। চৈত্র মাসে কুয়াশা হলেও একই অবস্থা, সেই বছর হয়তো সময় মতো বৃষ্টি হবে না, আর এই জন্য ফসল বোনা, ফসল রোপণ এগুলো সময় মতো করা যাবে না, আর ফসল না হলে দুর্ভিক্ষ হওয়াটাই স্বাভাবিক। নরের মুন্ড গড়াগড়ি যান বলা হয়েছে। এমনিভাবে আরেকটি বচনে আমরা দেখছি, যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পুণ্যে বেশ। যদি বর্ষে মাঘের শেষ, মাঘ মাসের শেষে যদি বর্ষণ হয় তাহলেও জানতে হবে সেই বছর ফসল ভালো হবে। জ্যৈষ্ঠে শুকো আষাঢ়ে ধারা, শস্যের ভার না সহে ধরা। জ্যৈষ্ঠে শুকো, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি, প্রচন্ড খরা, ঠিক আছে, আষাঢ় মাসে পড়ার সাথে সাথে বৃষ্টি নামলো, এরকম যদি হয় তাহলেও দেখা যাচ্ছে যে প্রচুর শস্য হয়। শস্যের ভার না সহে ধরা, অর্থাৎ পৃথিবীতে এতই শস্য হয় একেবারে ভর্তি হয়ে যায়, সমস্ত মাঠ শস্যে ভর্তি হয়ে যায়, প্রচুর ফসল হয় কথায়। তাহলে হচ্ছে লক্ষণ হচ্ছে জ্যৈষ্ঠ মাসে শুকনো হতে হবে, খরা হতে হবে, আর আষাঢ় মাস পড়লেই বৃষ্টি নামতে হবে। 5 রবি মাসে পাই, ঝড়াই কিংবা খরাই যায়। একটি খনার বচন যে 5টা রবি মাস, সচরাচর 4টা দিন, 4টা একই দিন মাসে 4 বার আসে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যাই বলি না কেন, এক মাসে 4 বার আসে। যদি 5টা রবি মাস রবি বার আসে, ঝড়াই কিংবা খরা যায়, সেই মাস হয় ঝড়াই যাবে অথবা খরাই যাবে, এটাই বোঝাতে বলা হয়েছে। এইভাবে আমরা দেখি যে খনা আমাদের যে কৃষি জীবন, কৃষকের যে আমাদের যে জীবন কর্মকাণ্ড, এইসব নিয়ে উনি চমৎকার ভাবে নির্দেশনা দিয়েছেন। যে কথাগুলো বলে গেছেন সেগুলো নিঃসন্দেহে পালনীয় ছিল। এই বাংলাদেশ আমরা এখনো যদি ধরে নিই যে খনা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আজও কিন্তু প্রাসঙ্গিক। 16 চাষে মূলা, ষোলো চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান, এই যে কথাগুলো, কিংবা 360 খান কলা রুয়ে থাকবে চাষা, মাচায় শুয়ে কলা রুয়ে না পেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত, এই কথাগুলো কত প্রাসঙ্গিক। এইভাবে আমরা দেখছি যে খনা একজন সাধারণ গৃহবধূ, যার জিহ্বাটা কেটে ফেললেন তার স্বামী পিতার আদেশে, সেই মেয়েটি যে কথাগুলো বলে গেছেন শত শত বছর আগে, যখন কোনো বিজ্ঞান ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, একেবারে সাধারণ স্বাভাবিক সাধারণ একটি পরিবেশে, যে সাধারণ সমাজে উনি যে কথাগুলো বলে গেছেন, সেই কথাগুলো সত্যি চমকপ্রদ, বলা যায় যে বিজ্ঞান ভিত্তিক। প্রযুক্তি নির্ভর এই যুগে আজও খনার বচনগুলো প্রাসঙ্গিক, গুরুত্ববহ। বাঙালি জীবন, এই বাঙালি জীবনে কৃষি নির্ভর এই অর্থনীতিতে কৃষকরা তাঁর কথাগুলো যদি আজও মেনে চলেন, আবহাওয়া সম্বন্ধে উনি যা বলেছেন, কৃষি কাজ সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, এগুলো যদি মনে থাকে বা যদি স্মরণ করেন, তাহলে কৃষকরা কিন্তু লাভবান হবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তোমাদের আজকের এই ক্লাসে আমরা ডাক এবং খনার বচন এই দুটো বিষয় নিয়ে কথা বললাম। ডাকের বচন যেমন আমাদের জন্য অত্যন্ত, উনি যেভাবে
আমরা বললাম যে কৃষি বিষয়ক বচন আছে, যাকে ঠিক তেমনি মানুষের দৈনন্দিন জীবনাচরণ, আমাদের কর্মকাণ্ড, নানান বিষয় তার কথাগুলো আছে। সত্যি এগুলো কিন্তু মনে রাখার মতো। বচন অনেকটা প্রবাদ বাক্যের মতোই। প্রবাদ বাক্য যেমন মানে চিরন্তন, প্রবাদ বাক্যের মধ্যে দিয়ে উপদেশ প্রচার করা হয়, প্রকাশ করা হয়, এর মধ্যে মানুষের মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। ঠিক তেমনি বচনও তাই। বচনের মধ্যে ওরকম বাহ্যিক কোনো বিষয় নাই, মানে অভ্যন্তরীণ কোনো ভাব নাই, সরাসরি ভাবটা সরাসরি কৃষি কাজ নিয়ে, হয়তো বা আবহাওয়া নিয়ে, জ্যোতিষ শাস্ত্র নিয়ে। এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ। তো আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ডাক ও খনার বচন আমাদের যে লোকসাহিত্য, এই লোকসাহিত্যের একটি বিশেষ দিক, একটি বিশেষ শাখা। আমরা নিঃসন্দেহে ডাক এবং খনার বচন কত শত বছর আগে এই বচনগুলো আমরা আমাদের এর থেকে উপকৃত হই, আমরা সেগুলো মানে মানি। বিশেষ করে খনার বচনের যে কৃষিকাজ বিষয়ক যে বিষয়গুলো উনি চমৎকার করে তুলে ধরেছেন, সেই বিষয়গুলো আমরা আমাদের জীবনে আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা উপকৃত হবো। এখন ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।